না, লোকজনের তো কোনো ভাব দেখছি না। আজ কি এভাবে বসে বসেই দিন যাবে নাকি কে জানে। ও কাকা, বসে নাকি? লোকজন নেই? না রে বাপ, মনে হয় এপারের লোকজন ওপারে যাওয়া বন্ধ করে দিয়েছে। আরে না না, কি যে বলো! এখন কাজের সময় তো, লোকজন সব কাজে ব্যস্ত বোধ হয়। হ্যাঁ, আমার আর কিসের কাজ রে বাপ, এখানে সারাদিন বসে থেকে মানুষের পারাপারই তো আমার কাজ, তাই না? বসো, কেবল তো সকাল হলো, সারাদিন তো পড়েই থাকলো। তা বটে, মধ্য একটা কথা বলেছিস রে বাপ। তা তোর জালে কি মাছ বাদে, নাকি শুধু শুধু গা গতর ব্যথাই করছিস? মাছ আর কই কাকা, জালে যা ওঠে তা দিয়ে তো আর চলে না। একটু আধটু যা পেতাম, হঠাৎ করে পানি বাড়াতে তাও তো হচ্ছে না। এবার একটা দেখে শুনে নৌকা কিনলে তো পারিস, তাহলে তো আর কষ্ট করে মাছ ধরতে হতো না। হ্যাঁ কাকা, তুমি একই কথা বলো। আমি কি সেই জেলে নাকি? শখ করে মাছ মারি, বেশি পেলে বিক্রি করি। তাই বলে তুমি কি আমাকে জেলে বলছো নাকি? আরে না না, তা বলতে যাব কেন, কিন্তু জেলে বললে ক্ষতিটা কি বল দেখি একটু। এখন তো মনে করো বড় হয়েছি, দুদিন পরে বিয়ে শাদী করতে হবে। এখন লোকে যদি শোনে যে ছেলে জেলে, তাহলে কি কেউ আমার সাথে মেয়ের বিয়ে দেবে কাকা? আরে হেসো না কাকা, তোমাদের সময় মনে হয় এসব ছিল না, কিন্তু এখন এসব দেখে লোকে। আচ্ছা আমি যাই, তোমার সাথে গল্প করলে আমার টোটাল লস হয়ে যাবে, বুঝলে? দিদি, তোকে না কত করে বলেছি আমার একটা সাজের জিনিসও তুই হাত দিবি না, তাও তুই আমার জিনিসে কেন হাত দিয়েছিস? বিশ্বাস কর বোন, তোর সাজার জিনিসে আমি হাত দিইনি। হ্যাঁ, আমি হাত দিইনি বললেই হলো। বলি, এ বাড়িতে আমি, বাবা আর তুই ছাড়া তো কেউ থাকে না। বাবা তো আর আমার সাজার জিনিসে হাত দেবে না, তাহলে হাতটা তুইই দিয়েছিস। আমি বললাম তো আমি হাত দিইনি। তোর কি হারিয়েছে বল, আগে আমি দেখি। কাল যে বেগুনি রঙের ক্লিপটা কিনলাম, সেটাই তো খুঁজে পাচ্ছি না। ভালো করে খুঁজে দেখ, পেয়ে যাবি। কোথায় রেখেছিস দেখ, আর যদি না পাস তাহলে আমার সবুজ রঙেরটা তুই নিয়ে নে। না না, আমার লাগবে না তোমার ক্লিপ, আমার এত স্বাদের ক্লিপ। বলো, তুমি কি বলতে চাও আমাকে? কিসের জন্য এই জরুরি তলব? বাবা, আমি আপনার কাছে একটা অনুমতি চাই। কিসের অনুমতি? তুমি ভালো করে জানো, আমি যখন যাকে যেটা বলি তখন সেটা হয় তার জন্য হুকুম, আর তুমি আমার কাছে অনুমতি চাইছো? বাবা, আমি অনেক দেখে শুনে বুঝে তারপর এই সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে আমার কথা শুনতেই হবে। বেশ, বলো দেখি তুমি কি বলবে। বাবা, এবার সওদা করতে আমি নিজে যাব। আমি চাই না আমাদের ব্যবসার জন্য নিরীহ লোকগুলো প্রাণ হারাক। না না, এ কখনো সম্ভব নয়। প্রয়োজনে আমি আরো বেশি লোক পাঠাবো সওদা করতে, তবুও তোমাকে যেতে দিতে পারবো না। বাবা, এই মুহূর্তে আপনি এমন করে বলতে পারেন না। এটা শুধু আমাদের নিজেদের ব্যবসা, এজন্য চাই না যে আর কেউ আমাদের জন্য তাদের জীবন হারাক। কিন্তু আমি কি করে তোমাকে এই অনুমতি দিতে পারি বাবা? আপনি আমার উপর ভরসা করতে পারেন বাবা, আমি অবশ্যই আপনার বিশ্বাস রাখতে পারবো। বেশ, কিন্তু তোমার সাথে কে থাকবে? আমি থাকবো কাকা বাবু। মহেশ একা একা যাবে আর আমি ওকে যেতে দেব? তা আপনি ভাবলেন কি করে বলুন তো? বুঝেছো ফটিক, তুমি ওর সাথে থাকলে আমার আর কোনো চিন্তা থাকে না। যাও তবে, দুই বন্ধু ঘুরে আসো।
আর তোমাদের বীরত্ব দেখিয়ে দিয়ে এসো ওই জলদস্যুদের। বাবা, তাহলে এখন আমরা গিয়ে আমাদের যাওয়ার ব্যবস্থা শুরু করি। আহা, কুমড়ো লতার ঝোলটা যা হয়েছে না রে মা, মনে হচ্ছে মুখে লেগে থাকবে। রান্না করেছে কি দেখতে হবে না? ওরে বলি, অত সাজুগুজু না করে একটু দিদির থেকে রান্না বান্না শিখে নে, শ্বশুর বাড়িতে গিয়ে কাজে দেবে। কি বললি বাবা? কে করবে কাজ শুনি? আমি? প্রশ্নই আসে না। আমার বিয়ে হবে কত বড় লোক ঘরে, আমার কাজ কাম করে দেওয়ার জন্যই তো 5-10টা লোক থাকবে। হ্যাঁ মারে, কার কপালে যে কি আছে সে কি আর আমরা জানি? আমি জানি আমার কপালে কি আছে। দেখো, রাজকুমার আসবে আমাকে বিয়ে করতে, আমি রানীর মতো থাকবো। আমার রূপ চেহারা কি কোনো রাজা বাদশার মেয়ের থেকে কম নাকি? এত অহংকার ভালো না রে মা। আমি তো দোয়া করি তোদের দুজনকে যেন রাজকুমারের মতো দেখতে এমন কারোর হাতে তুলে দিতে পারি। রাজকুমারীর মতো না বাবা, বলো রাজকুমারী আসবে আমাদের নিতে। হ্যাঁ, তাই আসবে। এখন তুই তোর কাজ কর। বাবা, তুমি চুপচাপ খেয়ে নাও তো। দেখেছো তো বাবা, তোমার মেয়ের আমার ভালো কিচ্ছুই সহ্য হয় না। একটু ভালো কথা শুনলেই যেন গায়ে নুনের ছিটে পড়ে। আচ্ছা বাবা, ঠিক আছে, আর কিছুই বলবো না। এবার খুশি তো? কিরে, কিছু কি সমস্যা মনে হচ্ছে? হ্যাঁ, তেমন কিছুই তো চোখে বাঁধে না বন্ধু। ফটিক, তোকে তো সওদাগরের পোশাক দিয়েছি কারণ জলদস্যুরা তো প্রথম সওদাগরকেই পাকড়াও করবে, আর তুই তো আমার থেকে যুদ্ধবিদ্যা ভালো জানিস। আসতে দে ওদের, তারপর দেখিয়ে দেব আমরা দুই বন্ধু কি করতে পারি। ওরা যদি তোর উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে আমি পেছন থেকে ওদের সাথে আর করতে পারবো। এজন্য একটু বুদ্ধি কাটিয়ে এটা করেছি, বুঝলি? এই মনে হচ্ছে আমাদের জাহাজের দিকে কেউ যেন আসছে। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও বন্ধু, এখন আর কোনো সুযোগ নাই পিছু হটবার। জীবন থাকতে এ যুদ্ধে আমাদের পরাজয় হতে দেব না। বাবা, তুমি আমাদের ছেড়ে এভাবে চলে যাবে আমরা যে ভাবতেও পারিনি বাবা। এখন যে আমাদের আর আপন বলতে কেউ রইল না। দিদি, এখন তাহলে আমরা কি করব? কিভাবে চলবো আমরা? আমরা দু বোন ঘাটে খেয়া পারাপার করব, তাতে করে যা হবে আমাদের চলে যাবে রে বোন। না না, তাই বলে শেষমেশ মাঝির কাজ করতে হবে? ভুলে যাস না রাধা, এটা আমাদের বাবার পেশা ছিল, আর কোনো পেশাকেই ছোট করে দেখা ভালো নয়। চল আমরা ঘাটে যাই। দিদি, আমি বলছিলাম আজ একটু ঘুরে বেড়াই, দেখি নৌকা ঠিক মতো চালাতে পারি কিনা, তারপর না হয় কাল থেকে কাজ করব। এই কি, ওনাদের গায়ে তো অনেক ক্ষত, মনে হচ্ছে এখনো বেঁচে আছে। এক্ষুনি এনাদের বাড়িতে নিয়ে যেতে হবে।
দেখে তো মনে হচ্ছে এটা কোনো রাজা বাদশার ছেলে। আমি একেই সেবা করব, আর দিদি ওকে করছে করুক। তাতে করে আমি যদি ওনাকে সুস্থ করে তুলতে পারি, উনি আমাকে গ্রহণ করতেও তো পারেন। একটু ভালো করে ওনার সারা শরীরে গরম তেল মালিশ করে দে রাধা, তাহলে দেখবি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনাদের কি বলে যে কৃতজ্ঞতা জানাবো তা আমার জানা নেই। আপনারা দু বোন না থাকলে হয়তো আমরা দুই বন্ধু আজকে বেঁচে থাকতাম না। আরে না না, এটা তো আমাদের কর্তব্য। আপনাদের সেবা করতে পেরে আমরাও অনেক খুশি। আপনারা যদি চান, আমরা আপনাদের দু বোনকে বিয়ে করতে চাই। আমরা আপনাদের আমাদের সাথে করে নিয়ে যেতে চাই। আপনারা দুজনে সবকিছু গুছিয়ে নিন। তোকে বলেছিলাম না দিদি, যে কোনো রাজা বাদশার ছেলেই আমার কপালে জুটবে। সবাই শুনুন, আজ আমার পুত্র মহেশ আর তার বন্ধু ফটিকের বিয়ে সম্পন্ন হয়েছে। আপনারা সবাই আশীর্বাদ দিয়ে খাবার খেয়ে তারপর যাবেন। তার মানে সওদাগর হলেন আপনি? হ্যাঁ, আমি প্রতাপচন্দ্র সওদাগরের একমাত্র পুত্র মহেশ সওদাগর। আর তুমি? আমি হলাম মহেশ সওদাগরের বিশ্বস্ত বন্ধু ফটিক।